সারা বিশ্বে ক্ষমতার যে ভর কেন্দ্র সেটা কিন্তু এখন বদলে যাচ্ছে। তবে ভাববেন না, এই বদলের গল্পটা কোনো সেনাবাহিনী বা অস্ত্র নিয়ে নয়। না, এই গল্পটা হলো টাকার। চলুন বিষয়টা একটু গভীরে গিয়ে বোঝা যাক। হ্যাঁ, বিশ্বজুড়ে ক্ষমতার যে পরিবর্তনটা আমরা দেখছি তার আসল চালিকা শক্তি কিন্তু অর্থ। মানে কয়েক দশক ধরে বিশ্ব বাণিজ্য আর অর্থনীতি একটা নির্দিষ্ট পথে হেঁটেছে, তাই না? কিন্তু এখন সেই পথটা একটা নতুন দিকে মোড় নিচ্ছে। আজকের এই আলোচনায় আমরা ঠিক এটাই দেখব, কিভাবে কয়েকটি দেশ একজোট হয়ে প্রচলিত আর্থিক ব্যবস্থাকে সরাসরি চ্যালেঞ্জ জানাচ্ছে আর একটা নতুন বিকল্প গড়ে তুলছে। বলা যেতে পারে এটা একটা নতুন যুগের সূচনার গল্প। আচ্ছা, যে কোনো পরিবর্তনের গল্প বুঝতে হলে আগে তো জানতে হবে যে ঠিক কিসের পরিবর্তন হচ্ছে, তাই না? তো চলুন আমাদের আলোচনাটা শুরু করি সেই ব্যবস্থাটা দিয়েই, যেটা এতদিন ধরে পুরো বিশ্ব অর্থনীতিকে বলা যায় শাসন করে এসেছে। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ ধারণা আছে, আর সেটা হলো মুদ্রাগত আধিপত্য বা মনিটারি হেজমনি। ব্যাপারটা কি? সহজ কথায়, যখন কোনো একটা দেশের মুদ্রা আন্তর্জাতিক বাণিজ্যের প্রধান মাধ্যম হয়ে ওঠে, তখন সেই দেশটা অর্থনৈতিকভাবে অনেক শক্তিশালী হয়ে যায়। আর ঠিক এই কাজটাই করে আসছে মার্কিন ডলার। এই ব্যবস্থাকে প্রায়ই একটা বিশেষ নামে ডাকা হয়, অস্বাভাবিক সুবিধা বা এক্সঅরবিটেন্ট প্রিভিলেজ। কেন? কারণটা খুব সোজা। ভাবুন তো, বিশ্বের প্রায় সব দেশ যখন বাণিজ্যের জন্য ডলারের ওপর নির্ভরশীল, তখন আমেরিকার স্বাভাবিকভাবেই একটা বিশেষ অর্থনৈতিক সুবিধা পেয়ে আসছে। কিন্তু কোনো কিছুই তো চিরস্থায়ী হয় না, তাই না? বিশ্বের অর্থনৈতিক মানচিত্রে এখন নতুন কিছু শক্তিশালী দেশের আগমন ঘটেছে, আর তারা এই পুরনো ব্যবস্থাকে নতুন করে সাজাতে চাইছে। এই নতুন জোটের নামই হল ব্রিক্স, অর্থাৎ BRICS। নামটা এসেছে সদস্য দেশগুলোর প্রথম অক্ষর দিয়ে: ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা। এই দেশগুলোই এখন এই পরিবর্তনের মূল চালিকা শক্তি। এই চার্টটা একবার দেখুন। মাত্র 2 দশকে বিশ্ব অর্থনীতির ছবিটা কিভাবে বদলে গেছে সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। 2000 সালের দিকে তাকান, G7 বা উন্নত দেশগুলোর অর্থনীতির আকার ছিল বিশাল, আর ব্রিক্স দেশগুলো ছিল অনেকটাই পিছিয়ে। আর এখন দেখুন, ব্রিক্স দেশগুলোর সম্মিলিত জিডিপি কতটা বেড়েছে। এটা বিশ্ব অর্থনীতিতে তাদের ক্রমবর্ধমান প্রভাবকেই তুলে ধরে। স্বাভাবিকভাবেই অর্থনৈতিক শক্তি বাড়ার সাথে সাথে এই দেশগুলো বুঝতে শুরু করে যে বিশ্ব অর্থনীতিতে তাদের নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করাটা কতটা জরুরি। তারা নিজেদের বাজারকে বাইরের আর্থিক ঝটকা থেকে রক্ষা করতে চাইল, আর সেই কারণেই তারা মুদ্রাগত সার্বভৌমত্ব বা মনিটারি সভেরেনিটি অর্জনের দিকে ঝুঁকতে শুরু করে। কিন্তু শুধু চাইলেই তো আর হয় না, তাই না? একটা বিকল্প ব্যবস্থা গড়ে তুলতে হলে তো সঠিক পরিকাঠামো দরকার। তো চলুন এবার দেখি ব্রিক্স দেশগুলো ঠিক কি পদক্ষেপ নিচ্ছে এই নতুন ব্যবস্থাটা তৈরির জন্য। এই স্লাইডটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখুন, এখানে দুটো ব্যবস্থা তুলনা করা হচ্ছে। একদিকে আছে পুরনো পশ্চিমা নেতৃত্বাধীন প্রতিষ্ঠানগুলো, যেমন IMF আর বিশ্বব্যাংক, আর অন্যদিকে আছে ব্রিক্সের তৈরি করা নতুন প্রতিষ্ঠান, নিউ ডেভেলপমেন্ট ব্যাংক আর কন্টিনজেন্ট রিজার্ভ অ্যারেঞ্জমেন্ট। নিউ ডেভেলপমেন্ট ব্যাংক বিভিন্ন প্রকল্পে অর্থায়ন করছে, আর কন্টিনজেন্ট রিজার্ভ অ্যারেঞ্জমেন্ট সদস্য দেশগুলোকে আর্থিক সংকটের সময় রক্ষা করার জন্য নিজস্ব একটা সুরক্ষা বলয়ের মতো কাজ করছে। মানে এটা প্রচলিত ব্যবস্থার একটা সরাসরি বিকল্প কাঠামো তৈরির চেষ্টা। পুরো প্রক্রিয়াটাকে আমরা 4টা সহজ ধাপে ভাগ করে দেখতে পারি। প্রথমত, তারা নিজেদের ব্যাংক তৈরি করেছে। দ্বিতীয়ত, একটা যৌথ আপৎকালীন তহবিল বা জয়েন্ট রিজার্ভ ফান্ড গঠন করেছে। এর উদ্দেশ্যটা পরিষ্কার: আর্থিক সংকটের সময় IMF-এর কাছে না গিয়ে নিজেরাই নিজেদের সাহায্য করা। তৃতীয় ধাপে তারা একটা সাধারণ হিসাবের একক তৈরির দিকে এগোচ্ছে, আর সবশেষে তারা গড়ে তুলছে সম্পূর্ণ নিজস্ব একটা পেমেন্ট ব্যবস্থা। আর এখন আমরা এই গল্পের সবচেয়ে রোমাঞ্চকর অংশে চলে এসেছি, আর সেটা হলো মার্কিন ডলারের আধিপত্যকে সরাসরি চ্যালেঞ্জ জানানো। এই প্রক্রিয়াটাকেই বলা হচ্ছে ডি-ডলারাইজেশন। ডলারের এই বিশাল ক্ষমতার পেছনে একটা বড় কারণ হল পেট্রো ডলার সিস্টেম। ব্যাপারটা হলো, প্রায় 50 বছর ধরে একটা অলিখিত নিয়ম চলে আসছে যে তেল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পণ্য বিশ্বজুড়ে মার্কিন ডলারে কেনাবেচা হবে।
এটাই ছিল ডলারের দাপটের মূল ভিত্তি, অনেকটা একটা কৃত্রিম নোঙরের মতো। কিন্তু এখন সেই নোঙরটা আলগা হতে শুরু করেছে। ব্রিক্স দেশগুলো নিজেদের মধ্যে বাণিজ্য করার জন্য এখন ডলারের বদলে নিজেদের মুদ্রা ব্যবহার করছে। তো ডলার থেকে সরে আসার পেছনে কারণটা কি? বেশ কয়েকটা কৌশলগত কারণ আছে। যেমন এর মাধ্যমে তারা মার্কিন আর্থিক নিষেধাজ্ঞা এড়াতে পারে, নিজেদের মধ্যে লেনদেনের খরচ কমাতে পারে, আর সবচেয়ে বড় কথা, ডলার কেন্দ্রিক ব্যাংকিং ব্যবস্থার ওপর থেকে তাদের নির্ভরশীলতা কমে যায়। তাহলে এই সব কিছুর ফল কি দাঁড়াচ্ছে? ফল হলো আমরা একটা নতুন বিশ্ব ব্যবস্থার দিকে এগোচ্ছি, যেখানে ক্ষমতার কেবল একটা কেন্দ্র থাকবে না, বরং ক্ষমতার অনেকগুলো কেন্দ্র তৈরি হবে, একটা বহুকেন্দ্রিক ব্যবস্থা। এই উক্তিটাতেই কিন্তু পুরো বিষয়টার সারমর্ম লুকিয়ে আছে। অর্থ শুধু বিনিময়ের মাধ্যম নয়, এটা ভূ-রাজনৈতিক ক্ষমতার একটা প্রধান হাতিয়ার, বিশ্বমঞ্চে প্রভাব বিস্তারের একটা বড় অস্ত্র। এই পুরো পরিবর্তনটাকে একটা প্রভাবশালী মুদ্রার সোনার শিকল থেকে বেরিয়ে আসার চেষ্টা হিসেবেও দেখা যেতে পারে। দেশগুলো এখন নিজেদের অর্থনৈতিক প্রয়োজনে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ফিরে পেতে চাইছে। অবশ্যই এই রাস্তাটা কিন্তু একদমই সহজ নয়। একটা নতুন আর্থিক ব্যবস্থা তৈরি করতে গেলে বিপুল প্রাতিষ্ঠানিক শক্তি লাগে, আর দেশগুলোর মধ্যে গভীর বিশ্বাস থাকাটাও খুব জরুরি। এই পথে অনেক ঝুঁকি আর চ্যালেঞ্জও আছে। সুতরাং শেষ প্রশ্নটা এটাই, যখন বিশ্বজুড়ে মূল্যের ওপর থেকে কোনো একটা দেশের একচেটিয়া অধিকার ভেঙে যাচ্ছে, তখন অর্থের ভবিষ্যৎ কী হতে চলেছে? আমরা কিন্তু একটা নতুন অর্থনৈতিক অধ্যায়ের একেবারে দোরগোড়ায় দাঁড়িয়ে আছি।